আমাদের আইনমন্ত্রী, তিনি আদালতে অনেকদিন প্র্যাকটিস করেছেন, তো মিথ্যাটা মাশাআল্লাহ দারুণ বলতে জানেন। এবং মিথ্যা বললে আবার সমস্যা আছে, ওনাদের সংসদীয় ভাষা হচ্ছে অসত্য। তো ওনারা অসত্য কথাটা উনি কীভাবে বলেছেন, উনি বলছেন বিরোধী দল ওই গুমের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশে নাকি বিরোধী দলের এমপিরা পড়েন নাই। আপনি নিজে পড়েন নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আপনি আইনমন্ত্রী হয়ে এটা বোঝেন না? না বুঝলে আমাদের কাছ থেকে শেখেন। দ্বিতীয়, তিনি যে অসত্য কথাটা বলেছেন সেটা হচ্ছে ওই যে মৃত্যুদণ্ডের বিধান নাকি এই ইয়েতে নাই, আপনার এই যে নতুন যে অধ্যাদেশটা যেটা বাতিল করে দিচ্ছে সেখানে নাকি নাই। কিন্তু সেখানে তো পরিষ্কার ভাষায় ওই 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু তাই না, যাবজ্জীবনও হতে পারে। তো আপনি এই সামান্য জিনিসটা পড়লেন না, সবাইকে হবস লক পড়তে বলেন, লকও উচ্চারণ করতে পারেন না উনি, লক্স বলেন। লক্স বলতে কেউ নাই পৃথিবীতে। লক আছেন, জন লক, একজন বিখ্যাত দার্শনিক। এবং আমি আরেকটা প্রোগ্রামে উনাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি যদি 5 মিনিট টানা 5 মিনিট রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে এতগুলো মিডিয়াকে সাক্ষী রেখে বলছি জীবনে আর কোনো বিষয়ে কোনোদিন কথা বলবো না। উনি এটা বলতে পারবেন না। ওই সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ছাড়া উনি আর কিছু জানেন না। ওই যে টেবিল চাপড়ায়, যখন বেগম খালেদা জিয়াকে অপমান করা হয় তখনও তারা টেবিল চাপড়ায়, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা হয় তখনও তারা টেবিল চাপড়ায়। বাংলাদেশে 3 জন জিয়া 3টি গণভোটের মুখে পড়েছিলেন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক জিয়া। তিনি এমন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন যখন এই গণভোটটা বাস্তবায়ন করলে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ঘটবে। তিনি এই গণভোটটাকে পুরোপুরি তুলে দিয়েছেন সালাউদ্দিন আহমদ নামে একজন ব্যক্তির হাতে। এবং আমি তাকে বলেছিলাম যে তিনি একজন নির্বাক চলচ্চিত্র, আপনি সিনেমা দেখতে যান না কি করেন এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে কি সমাধান দিচ্ছেন, আপনার কি বক্তব্য? আপনি খেয়াল করে দেখেন, সেদিন বিরোধী দলের ডাকা মুলতবি প্রস্তাব আর গতকালকে সরকারি দলের ডাকা মুলতবি প্রস্তাব, এই মোটামুটি 4-5 ঘন্টা সংসদে জুলাই সনদ, গণভোট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আমরা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখে একটা বাক্য শুনেছি? আমরা একটা বাক্য শুনি নাই। এই নির্বাক চলচ্চিত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এরকম প্রধানমন্ত্রী চাই নাই, আমরা আপনার মুখে কথা শুনতে চাই। এটা খুব দুঃখজনক আমাদের জন্য এবং অত্যন্ত টায়ারিং যে যেটা আমরা অর্জন করেছি বাংলাদেশের মানুষ, সেই জিনিস নিয়ে আবার আমাদেরকে কথা বলতে হচ্ছে, আবার আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। এটা খুব অদ্ভুত যে সরকার এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্বাচন এবং তার মধ্য দিয়ে ক্ষমতায় আসলো, তারা এত দ্রুত, মাত্র 2 মাস এই সরকারের বয়স, এত দ্রুত তারা আমাদের বাংলাদেশের মানুষের সাথে তারা দেখেন একটা জিনিস তারা করছে, এটাকে তারা এনসিপি এবং জামায়াতের সাথে এক ধরনের মানে ফাইট আকারে নিয়েছে, যে এটা হলো এনসিপি এবং জামায়াতকে আন্ডারমাইন করতে হবে। কিন্তু এই যেগুলো নিয়ে আপনারা আলাপ করছেন এর সাথে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ এনসিপি অ্যান্ড জামাত। বাংলাদেশে এনসিপি এবং জামাত নাই ধরে নেন, তারপরেও কি আমাদের এগুলো লাগবে না যেগুলো নিয়ে আমরা কথা বলছি? কিন্তু সরকার ওই যে বাকচাতুর্যের মাধ্যমে তাদের কয়েকজন, দেখবেন তাদের কথা তো বলে 2-3 জন, এই কয়েকজনকে দিয়েই তারা হচ্ছে বাকচাতুর্যের মাধ্যমে তারা দেখাচ্ছে যে এনসিপি এবং জামাতকে তারা পরাস্ত করেছে, এক ধরনের মজা পাচ্ছে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষকে এর মধ্য দিয়ে তারা যে আসলে মানে কোথায় ঠেলে দিচ্ছে এটা তাদের কিন্তু কোনো হুঁশ নাই। সংসদে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এর একজন আলোচক বলেছেন, সম্ভবত ভাই বললেন যে তারা এখন জুলাইকে বিভক্ত করার কৌশল নিয়েছে একদল, এবং যে কোনো দল, এই যে ভাইও একটু আগে বললেন একজন জুলাই যোদ্ধা আহত হন কিংবা শহীদ পরিবার হন, তিনি যদি আগে কোনো বিএনপির অনেক লোক জুলাই যোদ্ধা, অবশ্যই তাদের অনেক শহীদ আছে, কিন্তু যখন আপনি দলীয় স্বার্থে তাদেরকে ব্যবহার করছেন এটা খুব খারাপ। এবং বেশিরভাগ জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে আনএওয়্যার, এবং একটা খুবই ঘৃণ্য কাজে বিরোধী দলের সাথে বিরোধী দলকে আন্ডারমাইন করার জন্য তারা গতকালকে এই প্লটটা সাজিয়েছিল। আমরা এটা তীব্র নিন্দা জানাই যে আমরা জুলাই পরিবারের সাথে আমাদের সবার সম্পর্ক আছে, বিএনপির সম্পর্ক আছে, আমাদের সম্পর্ক আছে, আমরা আমাদের ডাকে তারা আসেন, তারা ডাকলে আমরা যাই, এই সম্পর্ক থাকবে, কিন্তু এটা নিয়ে আমরা রাজনীতি করতে পারি না। গতকালকে আপনারা এই ন্যাক্কারজনক রাজনীতিটা করেছেন। এবং এরপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের এখন বাংলাদেশের জীবন্ত সংবিধান, জীবন্ত আদালত হয়ে গেছেন, তিনি গতকালকে একটা কথা বললেন, আপনারা খেয়াল করেছেন, তিনি বললেন যে সংস্কারটা কোথায় পেলেন? সংবিধান সংশোধনী করা যায়, সংবিধান রহিত করা যায়, সংবিধান বাতিল করা যায়, সংস্কার করা যায় না। তো আপনাদের যে 31 দফার 1 নম্বর দফা, এটাই তো আপনি পড়েন নাই। 31 দফার 1 নম্বর দফায় আপনারা বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবেন আপনারা। তো আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, এই আলোচনার মধ্য দিয়ে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আহ্বান জানাতে চাই যে সমস্ত কিছু আপনারা কিছুই বাস্তবায়ন করবেন না, আমরা বুঝতে পেরেছি, সংবিধান সংস্কার কমিশন করেন। আমরা দেখতে চাই সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিভাবে আপনি সংবিধান সংস্কার কমিশন করতে চান। আপনারা তো আপনাদের দলীয় ইশতেহার বাস্তবায়ন করবেন, আপনাদের তো 31 দফা বাস্তবায়ন করবেন, এটা তো আপনারা কথা দিয়েছেন বাংলাদেশের মানুষকে। তো সেখানে তো আপনারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছেন, তো সেই সংবিধান সংস্কার কমিশনটা করেন, সেটাও তো করছেন না। আপনারা সংশোধনী কমিটি করতে চাচ্ছেন। এখন সংশোধনী
কালকে দেখেন তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার একটা মুলতবি প্রস্তাব এনেছে। সেই মুলতবি প্রস্তাবটা কি, যে জুলাই সনদ নিয়ে তারা আলোচনা করবে। মূলত জুলাই সনদকে তারা ওই সংশোধনীর মধ্যে ঢুকাতে চাচ্ছে। এর ফলে যেটা হবে, জুলাই সনদটাকে কেউ আদালতে চ্যালেঞ্জ করতে পারবে এবং আলটিমেটলি বাতিল হয়ে যাবে। তাহলে আপনি যেটাকে মুলতবি করতে চাচ্ছেন, মানে মুলতবি আলোচনা করতে চাচ্ছেন, যেটা বিষয়ে আলটিমেটলি যেটা আসলে এক ধরনের অস্তিত্বের হুমকির মধ্যে পড়ছে আমাদের জুলাই সনদ, সেই আলোচনায় কেন বিরোধী দল অংশ নেবে? এবং আপনারা একটা রাজনীতি করছেন এখানে। আগের মুলতবি প্রস্তাব যখন বিরোধী দল বলল যে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ এটার ব্যাপারে ফয়সালা হওয়া দরকার, সেই মুলতবি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত না হয়ে তারা আরেকটা সরকার মুলতবি প্রস্তাব আহ্বান করেছে। এটা কিন্তু বাংলাদেশের সংসদীয় ইতিহাসে অভিনব একটা ব্যাপার। অনেক অভিনব ব্যাপারে অবশ্য ঘটছে। সংসদ নেতা বসে থাকেন এবং তার পক্ষে আরেকজন বলেন যে আমি সংসদ নেতার পক্ষে বলছি। গতকালকে আপনারা দেখেছেন। এটাও কিন্তু বাংলাদেশের পার্লামেন্টারি ইতিহাসে একটা নতুন ঘটনা। তো বিএনপি এরকম অনেক নতুন নতুন ঘটনা আমাদেরকে উপহার দিচ্ছে। দ্বিতীয়ত দেখবেন তিনি মানে সালাউদ্দিন আহমদ নাকি বাংলাদেশে এত সংবিধান বোঝেন যেটা আর কেউ বোঝেন না। তিনি গতকালকে আবারও বলেছেন সংসদ সার্বভৌম। তার রেফারেন্সটা কি? রেফারেন্স হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 1, যেখানে বলা আছে প্রজাতন্ত্র, সার্বভৌম প্রজাতন্ত্র। বাংলাদেশ একটা সভরেন রিপাবলিক। তো বাংলাদেশ হচ্ছে একটা সভরেন রিপাবলিক। আপনারা শব্দটা খেয়াল করবেন। অনুচ্ছেদ 7-এ বলা আছে এই সভরেন রিপাবলিকের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। অনুচ্ছেদ 1-এ বলা আছে আমাদের এই রিপাবলিকটা সভরেন। অনুচ্ছেদ 7-এ বলা হচ্ছে এই সভরেন রিপাবলিকের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এখান থেকে আপনি কিভাবে সিদ্ধান্তে পৌঁছালেন যে সংসদ হচ্ছে সার্বভৌম? এটা হচ্ছে ওই যে ছোটোবেলায় আমরা লজিক্যাল ফ্যালাসি চর্চা করতাম যে মানুষ গরু খায়, গরু ঘাস খায়, সুতরাং মানুষ ঘাস খায়। আপনি তো সেই দিকে যাচ্ছেন, কিন্তু আপনি নাকি বাংলাদেশে এই মুহূর্তে অপ্রতিদ্বন্দ্বী সংবিধান বিশেষজ্ঞ। আশ্চর্য হয়ে গেলাম। এরপর দ্বিতীয় আসেন আরেকজন আমাদের আইনমন্ত্রী। তিনি আদালতে অনেকদিন প্র্যাকটিস করেছেন, তো মিথ্যাটা মাশাআল্লাহ দারুণ বলতে জানেন। এবং মিথ্যা বললে আবার সমস্যা আছে, ওনাদের সংসদীয় ভাষা হচ্ছে অসত্য। তো ওনারা অসত্য কথাটা উনি কীভাবে বলেছেন? উনি বলছেন বিরোধী দল ওই গুমের যে অধ্যাদেশ, এই অধ্যাদেশে নাকি বিরোধী দলের এমপিরা পড়েন নাই। আপনি নিজে পড়েন নাই, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাকে। আপনি যদি পড়তেন, আপনি দেখতেন যে গুম অধ্যাদেশের মধ্যে লেখা আছে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি কীভাবে বললেন যে সেখানে 10 বছরের শাস্তি দেওয়া আছে এবং এটা নাকি অবিচার করা হবে গুমের ভিকটিমদের সাথে? তারা এখানে দেখবেন দুটো অসত্য কথা তিনি বলেছেন। 1 নম্বর কথা, যে 1973 সালের যে আইসিটি অ্যাক্ট, মানবতা বিরোধী আইন, সে আইনে নাকি গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে। কিন্তু সেখানে কোন গুমকে সংজ্ঞায়িত করা হয়েছে? যেটা সিস্টেম্যাটিক এবং ওয়াইড স্প্রেড গুম। কিন্তু একটা বিচ্ছিন্ন সুনির্দিষ্ট একটা গুমের ঘটনা, যেটা সাম্প্রতিক বিগত রেজিমে আমরা দেখেছি, এই ঘটনার এটাকে অপরাধ হিসেবে আমলে নিয়ে এটার তদন্ত এবং এটার বিচার করার স্কোপ ওই মানবতা বিরোধী আইনের মধ্যে নাই। আপনি আইনমন্ত্রী হয়ে এটা বোঝেন না? না বুঝলে আমাদের কাছ থেকে শেখেন। দ্বিতীয় তিনি যে অসত্য কথাটা বলেছেন সেটা হচ্ছে ওই যে মৃত্যুদণ্ডের বিধান নাকি এই ইয়েতে নাই, আপনার এই যে নতুন যে অধ্যাদেশটা যেটা বাতিল করে দিচ্ছে সেখানে নাকি নাই। কিন্তু সেখানে তো পরিষ্কার ভাষায় ওই 4 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধু তাই না, যাবজ্জীবনও হতে পারে। তো আপনি এই সামান্য জিনিসটা পড়লেন না, সবাইকে হবস লক পড়তে বলেন, লকও উচ্চারণ করতে পারেন না উনি, লক্স বলেন। লক্স বলতে কেউ নাই পৃথিবীতে। লক আছেন, জন লক, একজন বিখ্যাত দার্শনিক। এবং আমি আরেকটা প্রোগ্রামে উনাকে চ্যালেঞ্জ করেছিলাম, উনি যদি 5 মিনিট রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট নিয়ে কথা বলতে পারেন, আমি আপনাদেরকে এতগুলো মিডিয়াকে সাক্ষী রেখে বলছি জীবনে আর কোনো বিষয়ে কোনোদিন কথা বলবো না। উনি এটা বলতে পারবেন না। ওই সোশ্যাল কন্ট্রাক্ট শব্দ ছাড়া উনি আর কিছু জানেন না। কিন্তু খুবই এখানে এসে হম্বিতম্বি করছেন, দেখাচ্ছেন যে উনি খুব এগুলো পড়ে ফেলেছেন। আসলে এগুলো কিছু পড়েন নাই, মিথ্যাচার করছেন উনি পরিষ্কার ভাষায়। আমরা যেহেতু সংসদে নাই, অসত্য বলার দায় আমাদের নাই, মিথ্যা বলছেন উনি। আচ্ছা, এই দুইটা ছাড়াও একটা খুবই ডেঞ্জারাস জিনিস এই সরকার করছে, যেটা আমরা কিন্তু কেউ খেয়াল করছি না। সরকার একটা জুলাই অধ্যাদেশ, দায়মুক্তির অধ্যাদেশ করেছে, আপনারা জানেন। আমরা সবাই, আমাদেরকে সরকার বলার চেষ্টা করছে যে তারা দায়মুক্তির অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই। এখানে একটা সূক্ষ্ম শুভঙ্করের ফাঁকি এই সরকার করে যাচ্ছে, প্রতারণা করছে মানুষের সাথে। কিভাবে? তারা ওখানে বলেছেন একই সাথে মিলিয়ে পড়বেন যে মানবাধিকার কমিশন অধ্যাদেশটা কিন্তু তারা বাতিল করছে, যার মানে হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো অপরাধে জড়িত থাকে সেটার তদন্ত বা বিচার কিন্তু মানবাধিকার কমিশনার করতে পারবে না। আচ্ছা, এবার জুলাই অধ্যাদেশে আপনি কি বলেছেন? এখানে পুলিশের সাথে জুলাইয়ে যে সংঘর্ষ হয়েছে বা পুলিশের সাথে জনগণের যে এনকাউন্টার, এটাকে দুটো ভাষায় ব্যক্ত করা হয়েছে। 1 নম্বর ভাষা এটা রাজনৈতিক প্রতিরোধ, আরেক নম্বর ভাষা হচ্ছে সাধারণ অপরাধ। এখন কোনটা সাধারণ অপরাধ? আপনারা অধ্যাদেশটা আবার ভালো করে পড়ে দেখবেন, কোনটা সাধারণ অপরাধ, কোনটা রাজনৈতিক প্রতিরোধ, এটা কে ফয়সালা করবে? এখন যদি এই মানবাধিকার অধ্যাদেশ কমিশনটা থাকতো, এটা মানবাধিকার কমিশনের করার কথা নিরপেক্ষভাবে। কিন্তু এই অধ্যাদেশটা বাতিল করে দেওয়ার কারণে পুরনো যে মানবাধিকার কমিশনের যে আইনটা আছে 2009 সালে, এটা কিন্তু ফেরত আসছে। এবং সেই আইন অনুযায়ী আপনি আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার কমিশন কোনো তদন্ত করতে পারবে না। এটার মানে কি? কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা সাধারণ অপরাধ, এটা কে ফয়সালা করবে? পুলিশই করবে। পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সরকার নিজের কাছে সূক্ষ্মভাবে এমন ক্ষমতা রাখছে
যে প্রয়োজনে তারা যে কোনো কাউকে এটা দিয়ে হয়রানি করতে পারবে, কিন্তু তারা আবার আপনাকে আমাকে বলবে যে আমরা তো জুলাই এটাকে অধ্যাদেশকে দায়মুক্তি দিয়েছি। ফলে এই জিনিসটা আমাদেরকে খুব পরিষ্কারভাবে খেয়াল করা উচিত যে সরকার এখানে খুবই সূক্ষ্ম পর্যায়ের একটা 2 নাম্বারই আমাদের সাথে করে যাচ্ছে। এখন এই যে গুম, মানবাধিকার, পুলিশ কমিশন, এগুলো নিয়ে কথা বলতে বলতে আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কয়েকটা নিয়ে কথা বলছি না। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, তারা মহা হিসাব নিরীক্ষক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, তারা মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এগুলোর সহজ মানে হচ্ছে কোনো হিসাব বিকাশ সরকার বাংলাদেশের মানুষকে দেবে না, এবং তারা ব্যাংকিং খাতে লুটপাটটা যেন নির্বিঘ্নে করতে পারে, সেটা নিয়ে যেন তাদেরকে ধরা না যায়, এই ব্যবস্থা তারা করে ফেলেছে। ফলে 2 মাসের সরকার, আপনারা তো, আমি খুব দুঃখিত যে আপনারা আলোচনা করছেন জুলাই সনদ এবং গণভোট নিয়ে। অধ্যাদেশগুলো নিয়ে সরকার যেটা করেছে, যেগুলো আমাদের তদারকি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতাটাকে খর্ব করার জন্য অধ্যাদেশগুলোকে বাতিল করে দিয়েছে। এরই মধ্য দিয়ে সংস্কারের 40% এই সরকার ইতিমধ্যেই কবর রচনা করে ফেলেছে। এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন না থাকে তাহলে আমাদের জুলাইয়ের যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এটা কিন্তু আর হবে না। ফলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে তারা এখন বলছে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। অন দ্য আদার হ্যান্ড, তারা যে সকল অধ্যাদেশ আমাদের জবাবদিহির কালচারটা ফিরিয়ে আনার জন্য দরকার, সেই সমস্ত অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে, এবং তারা বলছে যে তারা তাদের দলীয় ইশতেহার বাস্তবায়ন করবে। এই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে না, অন্তর্বর্তী সরকারের একটা অধ্যাদেশকে তারা রেখে দিচ্ছে, সেটা কোনটা? স্থানীয় সরকার অধ্যাদেশ। সেখানে ওই বিশেষ পরিস্থিতিতে তখন আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের, যারা আসলে বিভিন্ন ধরনের বিতর্কিত এবং অবৈধ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছিল, তাদেরকে অপসারণের জন্য বিশেষ পরিস্থিতিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার একটা অধ্যাদেশ করেছিল, স্থানীয় সরকার অধ্যাদেশ। এই অধ্যাদেশটা কিন্তু এই সরকার বাতিল করছে না, এটাকে আইনে পরিণত করছে, এবং সেখানে লিখে রাখছে যে সরকার চাইলে যে কোনো জনপ্রতিনিধিকে কলমের এক খোঁচায় অপসারণ করতে পারবে, এই ক্ষমতা সরকার নিজের কাছে রাখছে। এবং তারা তাদের দলীয় ইশতেহারের মধ্যে বলেছে তারা কখনো প্রশাসক নিয়োগ দেবে না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা আসলে প্রশাসক নিয়োগ দিয়েছে। ফলে যেগুলোতে তাদের নিজেদের ক্ষমতা বৃদ্ধি করা যাবে সেই অধ্যাদেশগুলোকে তারা আইন বানিয়েছে, আর যে অধ্যাদেশগুলো বাস্তবায়ন করলে, আইনে পরিণত করলে তারা জবাবদিহি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে, সেই অধ্যাদেশগুলোকে তারা বাতিল করে দিয়েছে। এই হচ্ছে বর্তমান বিএনপি সরকার। এবং তারা ওই যে টেবিল চাপড়ায়, যখন বেগম খালেদা জিয়াকে অপমান করা হয় তখনও তারা টেবিল চাপড়ায়, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা হয় তখনও তারা টেবিল চাপড়ায়। বাংলাদেশে 3 জন জিয়া 3টি গণভোটের মুখে পড়েছিলেন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন বেগম খালেদা জিয়া, আরেকজন তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক জিয়া। ওই 2 জন গণভোটে, একজনের গণভোটের মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, আরেকজনের গণভোটের মধ্যে দিয়ে আমরা সংসদীয় গণতন্ত্র পেয়েছি। আরেকজনের সামনে, ইতিহাসের সামনে, তিনি এমন একটা ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন যখন এই গণভোটটা বাস্তবায়ন করলে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ঘটবে। তিনি এই গণভোটটাকে পুরোপুরি তুলে দিয়েছেন সালাউদ্দিন আহমদ নামে একজন ব্যক্তির হাতে। এবং আমি তাকে বলেছিলাম যে তিনি একজন নির্বাক চলচ্চিত্র, আপনি সিনেমা দেখতে যান না কি করেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে কি সমাধান দিচ্ছেন, আপনার কি বক্তব্য? আপনি খেয়াল করে দেখেন, সেদিন বিরোধী দলের ডাকা মুলতবি প্রস্তাব আর গতকালকে সরকারি দলের ডাকা মুলতবি প্রস্তাব, এই মোটামুটি 4-5 ঘন্টা সংসদে জুলাই সনদ, গণভোট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। আমরা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখে একটা বাক্য শুনেছি? আমরা একটা বাক্য শুনি নাই। এই নির্বাক চলচ্চিত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এরকম প্রধানমন্ত্রী চাই নাই। আমরা আপনার মুখে কথা শুনতে চাই। আপনি সংসদে থাকা অবস্থায় কেন আপনি তো একটা ওই যে প্রজ্ঞাপন জারি করেছিল যে ওনার অনুপস্থিতিতে সালাউদ্দিন আহমদ কী কী দায়িত্ব পাবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী কী দায়িত্ব পাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি ওনার উপস্থিতিতেই সেই দায়িত্বগুলো সালাউদ্দিন আহমদ পালন করছেন। এবং তিনি বাংলাদেশকে যেই কথাগুলো বলছেন, এত গোজামিল এবং এত বিভ্রান্তিতে ভরপুর ওনার কথাবার্তা, সালাউদ্দিন আহমদ, তিনি নাকি বাংলাদেশে এখন একমাত্র সংবিধান বিশেষজ্ঞ। তো এটা আসলে ওনার সংবিধান বিশেষজ্ঞতা না, এটা ওনার বিশেষজ্ঞ জ্ঞান না, এটা হচ্ছে ক্ষমতা। 43 মিনিট কথা বলতে পারলে আপনি যা খুশি তাই কথা বলতে পারবেন। ফলে আপনি ওই স্ট্র্যাটেজিক সুবিধাটা ব্যবহার করছেন। 43 মিনিট কথা বলার মানে হচ্ছে প্রত্যেক মিনিটে বাংলাদেশের জনগণের 2 লক্ষ টাকা খরচ হচ্ছে অন্তত। তাহলে 43 মিনিটে কত খরচ হচ্ছে? সেই টাকা খরচ করে আপনি বাংলাদেশের মানুষের সাথে মকারি করছেন। আপনি বলছেন এটা হচ্ছে একটা অবৈধ আদেশ, এটা হচ্ছে অবৈধ গণভোট, আপনাদের নাকি কুইনাইন খাওয়ানো হয়েছে। তো আপনি ঐক্যমত্য কমিশনে থাকার সময়ে এই প্রতারণাটা কেন করলেন? তখন আপনি সব কেন মেনে নিয়েছেন? এই যে এখানে সাক্ষী আছে, রাজসাক্ষী, আমি একজন রাজসাক্ষী, উনি একজন রাজসাক্ষী, ওনারা তখন জোটে ছিলেন, তখন তাদেরকে শিখিয়ে তাদেরকে বাধ্য করা হতো যে আমাদের পক্ষে এই অবস্থান নাও। এই যে আমাদের রাশেদ প্রধান ভাই, উনি নিশ্চয়ই উনি বলবেন, উনি তো এই কারণেই জোট থেকে বেরিয়ে আসছেন। এবং তাদের পক্ষে যারা ওখানে এক ধরনের ক্যাওস সৃষ্টি করতো ওই ঐক্যমত্য কমিশনে, তাদেরকে আসলে শিখিয়ে দেওয়া হতো সব কিছু। ফলে আমি শেষ করবো আমার কথাটা এই বলে যে আপনাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই।
কোন রাজনৈতিক দল বেঈমান, কোন রাজনৈতিক দল গাদ্দার, এগুলো নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক, আপনারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার, আপনাদের সন্তানদের রক্তের ওপর আজকে বাংলাদেশে এই যে চেয়ারে তারা বসেন, সেখানে রক্তের ছোপ দাগ এখনও আছে। কিন্তু সেইটার সাথে যারা বিট্রে করছে তাদের কাছ থেকে এটা আমাদের আদায় করে নিতে হবে, এর বিকল্প আমাদের সামনে খোলা নাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।